মীরা চোখ বন্ধ করে আবার তাকালো। মীরা স্পষ্ট দেখতে পেল ছবির সেই কালো হুডি পরা অর্ধ মানবটা বাতাসের বেগে দ্রুত দৌড়াচ্ছে। মীরা তাকিয়ে থাকতে থাকতে একসময় ভ্যাম্পায়ারটা চোখের আড়াল হয়ে গেল। মীরা চারদিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ খুঁজল কিন্তু কোথাও পেল না। সান্ড্রা মীরার কাঁধে হাত রাখল। মীরা কারো স্পর্শে চমকে উঠল, পাশে তাকিয়ে দেখল সান্ড্রা। সান্ড্রা মীরার ভয়ার্ত মুখ দেখে জিজ্ঞেস করল, কোনো প্রবলেম মীরা? মীরা মুখে হাসি ফুটিয়ে সান্ড্রার দিকে তাকিয়ে বলল, কিছু না। সান্ড্রা মুখে হাসি ফুটিয়ে ড্রাইভে মনোযোগ দিল। মীরা ভার্সিটির গেইটে প্রবেশ করে চারদিকে তাকাচ্ছে। মীরার অদম্য মন কাউকে যেন দু চোখ দিয়ে খুঁজে বেড়াচ্ছে। বারবার সেই ভ্যাম্পায়ারকেই মনে পড়ছে মীরার। মীরা হাঁটতে হাঁটতে হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ একজন ধরে ফেলে। মীরা চোখ বন্ধ করে রেখেছে ভয়ে। মীরা চোখ খুলে তাকিয়ে দেখল ভার্সিটির নিউ প্রফেসর অ্যান্ড্রে মেথিস। সেই চোখ, সেই নাক, যার প্রেমে পড়েছে মীরা বারবার। যে একতরফা প্রেম মীরা চাইলেও ভুলতে পারছে না কিছুতেই। সেই রুদ্র ভাইয়ের প্রেমে মীরা এখনো হারায় বারবার। মীরা তাড়াতাড়ি মেথিস থেকে সরে দাঁড়াল। মেথিসকে মীরা সরি বলল। মেথিস মীরার দিকে এক নজর তাকিয়ে ওকে বলে চলে গেল। মীরা মুগ্ধ হয়ে মেথিসের যাওয়ার পানে তাকিয়ে রইল। মীরা রুদ্র ভাইয়ের কথা মনে করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, রুদ্র ভাই, আপনি না হলেও সেই অজান্তেই আমাকে জ্বালাতে এসেছেন ভিনদেশে। আপনার মতো দেখতে কারো একজনকে আপনি মনে করেই ভালোবাসতে ইচ্ছে করে বারবার। আসলে আমাদের মতো মেয়ে মানুষগুলো বড্ড অবুঝ। তারা কাচের টুকরোর মতো ভেঙে গেলেও নিজেকে গড়তে চায় বারবার। মীরা মুখে অভিমানে আবিষ্ট হয়ে মুখে হাসি ফুটিয়ে চলে গেল ক্লাসরুমে। সানা মীরার হাত টেনে নিজের সাথে বসাল। মীরাও চেয়েছিল যেন সানার সাথে যে করেই আজ দেখা হয়ে যাক। মীরা সানাকে কিছু একটা বলতে যাবে এমন সময় কেবিন ক্রুজ এসে ক্লাসে ঢুকল। মীরা একটা জিনিস খেয়াল করল, কেবিন ক্রুজ খুবই রাগী বদমেজাজি। একে সবার সাথে খারাপ ব্যবহার করছে। কেবিন ক্রুজ মীরার সামনে এসে দাঁড়াল। মীরা খেয়াল করল কেবিন ক্রুজ মীরার সাথে খুবই ভালো আচরণ করছে। সবার সাথে এক, কিন্তু মীরার সাথে আরেক। বিষয়টা মীরাকে বড্ড বেশি চিন্তায় ফেলে দিল। কেবিন ক্রুজের পরপরই নিউ প্রফেসর অ্যান্ড্রে মেথিস এসে ক্লাসে প্রবেশ করল। সবাই দাঁড়িয়ে মেথিসকে সম্মান জানাল। মেথিস সবার সাথে হেসে হেসে কথা বলল। মেথিসকে মীরার কাছে কেমন যেন লাগছে। চেহারায় হুবহু মিল থাকলেও রুদ্র ভাইয়ের আচরণের কোনো ছোঁয়া মেথিসের মধ্যে নেই। মীরা কিছুতেই কিছু বুঝতে পারছে না। মেথিসকে কি তার চারিত্রিক গুণাবলীর জন্য ভালো লাগছে, নাকি রুদ্র ভাই ভেবে ভালো লাগছে, কিছুই যেন বুঝে উঠতে পারছে না। নিউ প্রফেসর মেসিস আজ সবাইকে একটা খুশির সংবাদ দিয়ে গেল। ভার্সিটি থেকে আগামী সপ্তাহে সবাই একসাথে ট্যুরে যাবে। এই সংবাদ শুনে মীরা সহ সবাই খুশি হল। ক্লাস শেষে মীরা সানাকে বলল, সানা, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। সানা মীরার চিন্তিত মুখ দেখে বলল, মীরা, তোমাকে খুব বিচলিত দেখাচ্ছে। আমি তোমার ফ্রেন্ড, তুমি নির্ভয়ে বলতে পারো। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে সানার হাত ধরে বলল, সানা, আমি গ্র্যান্ডপার সাথে দেখা করতে চাই। উনাকে আমার কিছু কথা জিজ্ঞেস করবার আছে। সানা চিন্তিত মুখে মীরাকে বলল, ঠিক আছে, গ্র্যান্ডপা আজ ফ্রি আছে, চাইলে উনি তোমাকে সময় দিতে পারবেন। মীরা মুখে হাসি ফুটিয়ে সানার সাথে সানাদের প্যালেসে গেল। মীরা গ্র্যান্ডপার রুমের সামনে গিয়ে থমকে দাঁড়াল। মীরার কেমন ভয় ভয় লাগছে। কিন্তু এদিকে মীরার যে দম বন্ধ হয়ে আসছে। কিছু কথা জানবার আছে গ্র্যান্ডপার কাছ থেকে। মীরা আর দেরি না করে গ্র্যান্ডপার রুমে প্রবেশ করল।
মীরা তাকিয়ে দেখল গ্র্যান্ডপা একটা ছবিতে হাত বুলোচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মীরা অবাক হল, একে তো গ্র্যান্ডপা কাঁদছে, তার উপর আবার ওই যে ওইদিন কার ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, যে ছবিটায় দুটো ভ্যাম্পায়ার, একটা মেয়ে ভ্যাম্পায়ার আর একটা ছেলে ভ্যাম্পায়ার। মীরা বুঝতে পারছে না ওই দিন এ ছবিটা কেন জানি মীরা কেউ বারবার বড্ড বেশি ভাবিয়েছিল। মীরা গ্র্যান্ডপা বলে ডেকে উঠল। গ্র্যান্ডপা সাথে সাথে পেছনে তাকিয়ে চোখ মুছে ফেলল। মীরা গ্র্যান্ডপার চোখের জল দেখতে পেয়ে না দেখার ভানে থাকল। মীরা গ্র্যান্ডপার কাছে এগিয়ে গেল। গ্র্যান্ডপার দিকে তাকিয়ে কিছুটা বিচলিত স্বরে বলল, গ্র্যান্ডপা, আমার কিছু কথা জানবার ছিল। হয়তো আপনাকে এই অসময়ে বিরক্ত করতে চলে এলাম। গ্র্যান্ডপা মীরার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে ইংলিশে বলল, কি যে বলো, আমার কাছে আসতে তোমাকে সময় হিসেব করতে হবে কেন? সানার গ্র্যান্ডপা মানেই তোমার গ্র্যান্ডপা। এখন বলো, কি জানতে চাইছ? গ্র্যান্ডপার কথায় মীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীরা দম নিয়ে বলতে লাগল, গ্র্যান্ডপা, আমার কেন জানি মনে হচ্ছে আমি নিজেকে যা মনে করছি মোটেই আমি তা নয়। গ্র্যান্ডপা স্থির হয়ে মীরার দিকে তাকাল। মীরা আবার বলতে শুরু করল, তাছাড়া আমার কেন জানি মনে হয় কেউ আমার জন্য প্রতীক্ষায় আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ঠিকই অনুভব করতে পারছি। কেউ যে সারাক্ষণ আড়াল থেকে আমাকে দেখে যাচ্ছে তা ঠিকই আমি আমার তৃতীয় চোখ দ্বারা বুঝতে পারি। গ্র্যান্ডপা আবার নিজের মুখ খুলল এবং বলতে শুরু করল, কে শুধু তোমাকে আড়াল থেকে দেখছেই না, রক্ষাও করছে। আবার কেউ কেউ হয়তো তোমার ক্ষতিও করতে চাইছে, কিন্তু পারছে না। গ্র্যান্ডপার কথায় মীরা অবাক হল। মীরা ভাবছে, গ্র্যান্ডপা এত সব বুঝল কি করে? তাহলে তো উনি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন। মীরার ভাবনার ছেদ ঘটিয়ে গ্র্যান্ডপা মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, চিন্তা করো না, সময় হলে তুমিও বুঝতে পারবে এত সব বুঝলাম কি করে। মীরা ঢোক গিলে গ্র্যান্ডপাকে শুধু ওই অর্ধ মানবের ছবিটা দেখিয়ে এটুকুই জিজ্ঞেস করল, গ্র্যান্ডপা, ছবির মানবটা কি হয় আপনার? গ্র্যান্ডপা মীরার দিকে ছলছল চোখে তাকিয়ে জবাব দিল, ও আমার গ্র্যান্ডসন। মীরা আর কিছু বলতে যাবে এমন সময় গ্র্যান্ডপা হাত দিয়ে ইশারায় মীরাকে থামতে বলল। মীরা তবুও বলতে চেষ্টা করলে গ্র্যান্ডপা মীরার দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারো। এখন আমি আর তোমাকে সময় দিতে পারব না। মীরাও আর কিছু না বলে গ্র্যান্ডপার দিকে এক নজর তাকিয়ে চলে এলো। মীরা মন খারাপ করে বসে আছে রুমে। অর্ধ মানবটাকে মীরা বাস্তবেও দেখেছে ভেবে মনে মনে অবাক হচ্ছে। গ্র্যান্ডপার বলা কথাগুলো নিয়ে ভাবছে মীরা। মীরা এটা ভেবেই অবাক হচ্ছে, উনি একজন মানুষ হয়ে কিভাবে একজন ভ্যাম্পায়ারের গ্র্যান্ডপা হতে পারেন সেটাই ভাবাচ্ছে মীরাকে। তাছাড়া গ্র্যান্ডপার শেষের কথাগুলো মীরার বুকে এসে লাগল, যা ব্যথার সূচ হয়ে গাথল। মীরা শেষের কথাগুলো শুনে এটাই বুঝতে পারল গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসন সম্পর্কে কিছুই বলতে চাইছেন না। গ্র্যান্ডপা কোনো ইবা বলল, কেউ একজন আমার জন্য আড়াল থেকে যেমন উপকার করছে, আবার কেউ একজন আমার ক্ষতিও চাইছে, এমনকি প্রাণও নিতে চাইছে। কথাগুলো মনে পড়ে মীরার গলা শুকিয়ে আসছে। সান্ড্রা মীরার রুমে আসল। মীরা সান্ড্রাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। সান্ড্রা মীরার মাথায় হাত বুলিয়ে বলল, মীরা মাই ডটার্স, তুমি কি আবারও ভয়ানক কোনো স্বপ্ন দেখেছ? সান্ড্রার কথায় মীরা না বোধক মাথা নাড়ল। সান্ড্রা মীরাকে অভয় দিয়ে ইংলিশে বলল, মাই ডটার্স, ডোন্ট ওয়ারি, সময় হলে সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। মীরা সান্ড্রার কথায় আর দেরি না করে শুয়ে পড়ল। শরীরটা আজ যেমন ক্লান্ত, মনটাও বড্ড বেশি এলোমেলো। মীরা ভাবছে একটা কথাই, শুধু সবাই বলছে সময় হলেই বুঝবে। কিন্তু কিছুতেই মীরা ভেবে পাচ্ছে না সময়টা ঠিক কখন হবে, আর সবাই মীরার সময়টা সম্পর্কে কিভাবে জানে সেটাই মীরা কিছুতেই ভেবে পাচ্ছে না। আস্তে আস্তে মীরা চোখ বন্ধ করে গভীর ঘুমপুরিতে হারিয়ে গেল।
হঠাৎ ধস্তাধস্তির শব্দ মীরার কানে এসে বাজতে লাগল। মীরা চোখ মেলে তাকাতে চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। শব্দের বেগ আরও বেশি বাড়তে লাগল। এবার মীরা আর চোখ না মেলে থাকতে না পেরে চোখ মেলে বারান্দার দিকে তাকাল। মীরা বারান্দায় তাকিয়ে যা দেখল চোখ দুটো ছানাবড়া করে ফেলল। মীরা ঘুম ঘুম চোখে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকাল। মীরা স্পষ্ট দেখতে পেল দুটো অবয়ব খুব তোড়জোড় করে ধস্তাধস্তি করছে। ভয়ে মীরার কলিজা সহ কাঁপছে। তবুও বহু কষ্টে নিজেকে সামলে মনে সাহস জুগিয়ে মীরা গুটি গুটি পায়ে বারান্দায় উকি মেরে দেখল দুটো অবয়ব মুহূর্তেই একটা বাদুড় আর একটা কুকুর ছানার মতো রূপ ধারণ করে আরও বেশি মারামারি শুরু করল। মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভয় পেয়ে কাঁপছে। হঠাৎ মীরার কাপা কাঁপিতে ফুলের টবটা ধাক্কা লেগে পড়ে যায়। মুহূর্তে কুকুরের মতো জলজল চোখ বিশিষ্ট নেকড়েটা ভয়ঙ্করভাবে মীরার দিকে এক নজর তাকিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। মীরা নেকড়েটার দিকে এক নজরে তাকিয়ে থেকে ঢোক গিলল। বাদুড় তার দিকে মীরার চোখ পড়ল। ভয় পেয়ে মীরা আস্তে করে পিছিয়ে গেল। বাদুড়টা আস্তে আস্তে মীরার সামনে উড়ে আসল। বাদুড় বিশিষ্ট প্রাণীটা মাথা নিচু করে কালো হুডি পরিহিত মানুষ রূপে রূপ ধারণ করল। মীরা চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকিয়ে দেখল এটা গ্র্যান্ডপার রুমের সেই অর্ধ মানবটা, কালো হুডি পরিহিত, যাকে মীরা গাড়ি থেকে দৌড়াতে দেখেছিল। ভ্যাম্পায়ারটা মীরার বেশ কাছে এসে দাঁড়াল। ভয়ে মীরার হাত পা কাঁপছে। মীরা কিছু জিজ্ঞেস করতে যাবে, মীরা অনুভব করল মীরার গলা দিয়ে ভয় কোনো কথাই যেন বের হচ্ছে না। বহু কষ্টে অনেক চেষ্টার পর মীরা বলে উঠল, হু আর ইউ? কালো হুডি পরিহিত অর্ধ মানবটা উচ্চ স্বরে হেসে উঠল। মীরা চোখ বন্ধ করে ফেলল। মীরার বুকটা ভয়ে কেমন ডিপ ডিপ করছে। মীরা অনুভব করতে পারছে কারো শীতল নিঃশ্বাস মীরার ঘাড়ে এসে পড়ছে। মীরার খুব ঠান্ডা অনুভূত হচ্ছে। মীরার পুরো শরীর যেন ঝাঁকিয়ে উঠল। কেউ মীরার কানে ফিসফিসিয়ে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? কথাটা শুনবার সাথে সাথে মীরা চমকে উঠল। চোখ মেলে তাকায় দেখল লালমণি বিশিষ্ট একজোড়া চোখ মীরাকে খুব গভীর নয়নে দেখে যাচ্ছে। মীরা ভ্যাম্পায়ারটাকে খুব ভালোভাবে গভীর মনোযোগে দেখতে লাগল। কিন্তু চারদিকটা এতটাই অন্ধকারে ছেয়ে আছে যে কিছুতেই কিছু দেখা যাচ্ছে না, শুধু লাল দুটি চোখ ছাড়া। ভ্যাম্পায়ারটা মীরার গালে আলতো করে হাত রাখল। ঠান্ডা হাতের স্পর্শে মীরার অনুভূতিরা ছন্নছাড়া হতে লাগল। মীরার মনে অদ্ভুত ভালো লাগা কাজ করল। প্রিন্সেস, তুমি কি আমাকে খুব ভয় পাচ্ছ? বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি করতে আসিনি। তাছাড়া আমি তা চাইব কেন? মীরা ছলছল চোখে ভ্যাম্পায়ারটার দিকে তাকিয়ে আছে, আর দেয়ালে হাতের আঙুল দিয়ে মনে মনে অনেক কিছুই লিখে যাচ্ছে, কিন্তু মুখে কিছুই প্রকাশ করতে পারছে না। ভয়ে মীরার শিরদাঁড়া ভাঁজ পড়তে শুরু করল, তাই মীরা কোনো কথা না বলে চুপ করেই রইল। প্রিন্সেস। ভ্যাম্পায়ারটা মীরার গালে আরেকটা হাত দিয়ে খুব যত্ন করে ধরে বলল, তুমি হয়তো বিশ্বাস করবে না কতটা ভালোবাসি আমি তোমায়। বুকের বাঁ পাশে ইশারা করে ভ্যাম্পায়ারটা বলল, বিশ্বাস করো, এ জায়গায় আছো তুমি। তুমি হয়তো জানো না প্রিন্সেস, খুব শীঘ্রই তোমাকে মানুষের জায়গা ছেড়ে দিয়ে প্যালেসে ফিরে যেতে হবে। প্যালেসে যাওয়ার কথা শুনে মীরা চমকে উঠে বলল, প্যালেস? ভ্যাম্পায়ার তার মায়াভরা আকুতি নিয়ে মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, কেন প্রিন্সেস, তোমার কি সত্যি পুরনো কিছু মনে নেই? মীরা অবাক হল ভ্যাম্পায়ারের কথা শুনে। তাছাড়া মীরার তো সত্যি কিছু মনে নেই। মীরা অস্ফুটে স্বরে বলল, কি মনে থাকার কথা? সত্যি আমার কিছু মনে নেই। ভ্যাম্পায়ার তার মাথাটা নিচু করে বলল, হয়তো মনে না থাকারই কথা। কিন্তু তুমি কি এতদিনে এটাও বুঝতে পারোনি তুমি যে একজন সাধারণ মানুষ নয়? মীরাকে এই কথাটা গ্র্যান্ডপাও বলেছিল।
কিন্তু তখন মীরার বিশ্বাস হয়নি। কিন্তু এখন এই ভ্যাম্পায়ারটার কথা শুনে সত্যি কিছুটা হলেও মীরার বিশ্বাসযোগ্য লাগছে। ভ্যাম্পায়ারটা তার জ্বলজ্বল করা দুটো চোখ কাছে এনে বলতে লাগল, প্রিন্সেস, তোমাকে বহুদূর নিয়ে যাব আমি। আমাদের আরও অনেক কাজ বাকি। আমাদের রাজ্য আজ অন্যদের হাতে। তোমাকে আমাকে যেতে হবে রক্ষা করতে। মুনস্টোন আমাদেরকে আবার জাগ্রত করতে হবে। ভ্যাম্পায়ারটা চরম কর্কশ কণ্ঠে বলে উঠল, যারা আমাকে তোমাকে বিচ্ছিন্ন করেছে তাদের মাথা এবার ঘাড় থেকে আলাদা করা হবে। আমি যাচ্ছি এখন। খুব সময় বাকি নেই আমার। রৌদ্ররৌদ্রময় বাতাস আমার গায়ে এসে লাগছে। ভ্যাম্পায়ারটা মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, প্রিন্সেস, খুব ভালো থেকো। তোমার অজান্তে আমি আছি তোমার চারপাশে। তোমার মধ্যে আমার বিচরণ সারাক্ষণ বলে অর্ধ মানবটা অদৃশ্য হয়ে গেল। মীরা ভ্যাম্পায়ারটার যাওয়ার পানে তাকিয়ে না বলা অনেক কথা জমিয়ে রাখল। মীরার মাথাটা কেমন যেন ঘুরছে। মীরা ভাবতে পারছে না এতক্ষণ কি হলো এগুলো। মীরা খাটে হেলান দিয়ে চোখ বুজে একটু চিন্তা করতে লাগল, ভ্যাম্পায়ারটা কেন মীরার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে মীরার ভালোর জন্য এতগুলো কথা বলে গেল। ভ্যাম্পায়ারটাকে মীরার খুব চেনা কেউ আপনের চাইতেও আপন মনে হচ্ছে। যেন যুগ যুগ ধরে তারই অপেক্ষায় বেশ কয়েক হাজার যুগ মীরা অপেক্ষা করে আছে। মীরার মাথায় চিন্তায় উদয় হল ওই ক্ষতিকর প্রাণীটাই বা কেন মীরার পেছনে লেগে আছে। মীরা এটার কি ক্ষতি করেছে নিজেও জানে না। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে মীরা নড়েচড়ে উঠল। মীরা স্ক্রিনে তাকিয়ে বেশ অবাক হল, তাকিয়ে দেখল অপরিচিত নাম্বার। তাই মীরা ভাবল ফোনটা ধরবে কি না। মীরা মনে মনে বেশ কিছুক্ষণ ভেবে ঠিক করল দরকারি কিছু তো হতে পারে। তাই মীরা আর দেরি না করে ফোনটা ধরে হ্যালো বলল। কিছুক্ষণ পর মীরা যা শুনল চোখে ঝাপসা হতে লাগল। হ্যালো এমনভাবে বলছিস যেন হেলতে হেলতে আমায় ফেলে দিচ্ছিস। রুদ্র ভাই আপনি? হ্যাঁ আমি। কেন, তুই কি ভাবছিস আমার আত্মা তোর সাথে কথা বলছে? মীরা আস্তে করে বলল, তা নয় রুদ্র ভাই, আসলে আমি প্রথমে চিনতে পারিনি। তাছাড়া আমি ভাবিনি কখনো আপনি আমায় ফোন দিবেন। হ্যাঁ ভাববি কেন, এখন তো তোর ভাবনা অন্যরকম, ইংল্যান্ডের প্রেসিডেন্টকে বিয়ে করা। মীরা রুদ্র ভাইয়ের কথা শুনছে আর মনে মনে বলছে, রুদ্র ভাই আপনাদের কাছ থেকে দূরে আছি সেই অনেক দিন হয়ে গেল, কিন্তু আপনি সেই আগের মতোই আছেন, একটুও চেঞ্জ হননি। জানি আপনি হয়তো কখনো হবেনও না। আর হবেন বা কেন, আমি তো আর আপনার কিছু নই। আপনি হলেন আমার ইরা আপুর বাগদত্তা। সবার অজান্তে এই মীরার মনের ক্যানভাসের রাজকুমারের নামটা না হয় রুদ্রই থাকল। কিরে, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, এখন তো দেখছি ইংল্যান্ডে গিয়ে ভারী দামও দেখাচ্ছিস আমার সাথে। মীরা গভীরভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রুদ্র ভাই আপনি কেমন আছেন? তোর কি মনে হয় আমি তোকে ছাড়া নাওয়া খাওয়া বন্ধ করে দম আটকে বসে আছি, আর এখন তোর সাথে কথা বলে দম ফেলছি? তোর কেনই বা মনে হলো আমি খারাপ আছি? মীরা রুদ্র ভাইয়ের কথা শুনে অবাক হচ্ছে। সামান্য একটা কথা নিয়ে রুদ্র ভাই মীরাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। কিন্তু মীরা কিছুই বলতে পারছে না, একটাই কারণ, মীরা যে তার রুদ্র ভাইকে ভীষণ রকম ভালোবাসে। মীরা মনে মনে হাসি দিয়ে বলল, রুদ্র ভাই আপনি যেমন হন না কেন, কেন জানি সেই ঘুরে ফিরে আপনাকেই ভালোবাসতে চায় এমন। কারো চিৎকারে মীরার ঘোর ভাঙল। জি রুদ্র ভাই বলুন, আমি শুনছি। মীরা, তুই এমনভাবে বলছিস যেন তোকে বলা ছাড়া আমার পেটের ভাত হজমই হচ্ছে না। শুন, আগামী সপ্তাহে আমার আর ইরার বিয়ে। মা বলল খবরটা তোকে যেন জানিয়ে দেই। তাছাড়া ইরাও বলল তোকে নাকি আজ কয়েকদিন হলো লাইনে পাচ্ছে না, তাই আজ আমি লাইনে পেলাম, তোকে নিমন্ত্রণ করে ফেললাম।
আচ্ছা। আচ্ছা কি রে, এমনভাবে আচ্ছা বলছিস যেন তোর আচ্ছার জন্য আমাদের বিয়ে আটকে যাচ্ছে। বিয়ের খবর শুনে মীরার চোখে জল এসে ভিড়ে গেল। মীরা অনেক কষ্টে কান্নার শব্দ লুকানোর চেষ্টা করল। রুদ্র ভাই, পারব না আমি কিছুতেই আপনাদের বিয়েতে থাকতে। কখনো দেখতে পারব না আপনাকে অন্যজনের জন্য বর সাজতেন। আমার এই বিরহ থাক না সাদা আকাশে ধূসর কালো মেঘ হয়ে। সবাই তো আর সব পায় না, আমিও না হয় কিছু পাওয়া নাই বা পেলাম। তবুও চাই আমার রুদ্র ভাই ভালোটা অন্তত থাকুক। শুন মীরা, তুই আসবার সময় আমার বউয়ের জন্য ভালো একটা গিফট আনবি। দেখিস কিন্তু ভুলে গিয়েছি বলে বিনা গিফটে খেতে চলে আসিস না। রুদ্র ভাই, রাখছি, এখন একটু কাজ আছে বলে মীরা ফোনটা রেখে দিল। মীরা বেশ উচ্চস্বরে কাঁদতে লাগল আর বলতে লাগল, রুদ্র ভাই, আমি যাব না আপনার বিয়েতে। আমি পারব না আপনাকে ছেড়ে বাঁচতে। আপনি ভালো থাকুন ইরা আপুকে নিয়ে। আজ খুব সকাল সকাল ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। তার একটাই কারণ, আজ সবার ট্যুরে যাওয়ার কথা। যদিও মীরার আজ মন খারাপ, তবুও মীরা রুদ্র ভাইকে ভুলে থাকতে চায়। থাকুক না রুদ্র ভাইয়ের মতো করে। মীরা কেনই বা কারো খুশির মাঝে গিয়ে বাধা দেবে। মীরা ব্যাগে যেই হাত দিল হাতে কিছু একটা লাগল। মীরা বের করে দেখল সেই পায়েলটা, যেটা মীরা ঘুম থেকে উঠে নিজের পায়ে দেখতে পেয়েছিল। মীরা পায়েলটার দিকে পায়েলটা আবার রেখে দিল। সান্দ্রা মীরাকে দেখে বারবার জিজ্ঞেস করল, চোখ মুখ এমন ফোলা কেন? কিন্তু মীরা কিছুই বলল না। সান্দ্রা মীরার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসল। ভার্সিটির গেইটে পা দেওয়ার পরপরই সানার সাথে মীরার দেখা হয়ে গেল। সানা মীরাকে দেখে জড়িয়ে ধরল। তারপর সবাই একসাথে রওনা হল ট্যুরের উদ্দেশ্যে। মীরা বাসের জানালার পাশে বসে আছে। মীরার অদম্য মনটা বারবার রুদ্র ভাইকে মনে করতে ব্যস্ত। মীরা হাত দিয়ে চোখের জল মুছছে। মীরা রুদ্র ভাইকে নিয়ে আর কিছুতেই ভাবতে চায় না। তবুও অবাধ্য মন কিছুতেই মানতে চাইছে না। বাসটা হঠাৎ থেমে গেল। মীরা চারদিকে তাকিয়ে সামনে একটা বিশাল বড় প্যালেস। প্যালেসটা কেমন যেন মীরাকে কাছে ডাকছে। প্যালেসটা যেন মীরার বহুকাল আগ থেকেই পরিচিত। মীরা প্যালেসে দিকে যত পা বাড়াচ্ছে, পা যেন নিজ থেকেই আগে আগে চলে যাচ্ছে সামনে। মীরার কাছে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন প্যালেসটা তাকে হাতছানি দিয়ে খুব আপনভাবে কাছে টানছে। মীরা প্যালেসটার কাছাকাছি গিয়ে থমকে দাঁড়াল। মীরা প্যালেসটাকে কেমন অদ্ভুতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেল। মীরার চোখে ধরা পড়ল সেই দুটো ভ্যাম্পায়ারের ছবি মূর্তি, যা গ্র্যান্ডপার কক্ষে দেখেছিল। এখানেও মূর্তি কালো হুডি পরিহিত করে নিজেদের আবদ্ধ করে একে অপরের হাত খুব গভীরভাবে ধরে রেখেছে। মীরা হাত দুটোর দিকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল ওদের মধ্যে খুব বেশি ভালোবাসা বিদ্যমান ছিল। হঠাৎ কেউ মীরা বলে ডেকে উঠল। মীরা পেছনে ফিরে তাকিয়ে দেখল সানা ডাকছে। মীরা খুব বেশি অবাক হল এটা ভেবে সবাই কত পেছনে, কিন্তু মীরা প্যালেসের দরজা অবধি এসে দাঁড়িয়ে আছে। সানা খুব দ্রুত দৌড়িয়ে মীরার কাছে এসে ইংলিশে বলল, মীরা আগে আগে ঢুকতে প্রফেসর নিষেধ করেছেন, তাছাড়া এটা একটা ভ্যাম্পায়ারের প্যালেস। অ্যান্ড্রে মেসিস আমাদের সবাইকে বলে দিয়েছেন এই প্যালেসে একা কেউ প্রবেশ করলে কেউ আর ফিরে আসতে পারে না। সানার কথা শুনে মীরা একটুও চমকাল না। কারণ মীরা নিজেও জানে মীরা একজন সাধারণ মানুষ নন। তাছাড়া সেই প্রথম থেকেই মীরার কেমন যেন লাগছে এই প্যালেসটাকে। এটা যে শুধু দর্শনীয় প্যালেস তা কিন্তু মীরার কাছে মনে হচ্ছে না। এ প্যালেস সম্পর্কে জানবার জন্য মীরার মন বড্ড বেশি ব্যাকুল হয়ে আছে। হঠাৎ কারো চিৎকারে দুজনের ঘোর কাটল। সানা মীরার দিকে এক নজর তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখল চোখ মুখ লাল করে নিউ প্রফেসর মেথিস দাঁড়িয়ে আছে।
মেথিস চিৎকার করে ইংলিশে বলে উঠল, তোমাদের কি কাণ্ডজ্ঞান কিছুই নেই নাকি? তোমাদের সবাইকে বারবার করে বলা হয়েছে এই প্যালেস কোনো সাধারণ প্যালেস নয়। এখানে সবাই একসাথে থাকতে হয়, একা একা এই প্যালেসে যাওয়া যাবে না। মীরা খুব বেশি অবাক হল। নিউ প্রফেসর মেথিসকে খুব সাধারণ মানুষ মনে করলেও উনি বেশ রাগী একজন মানুষ। উনার ফর্সা রং রাগে একদম লাল বর্ণ ধারণ করেছে। সানা মেথিসের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে সরি বলল। মেসিস মীরার দিকে এক নজর তাকিয়ে সব স্টুডেন্টদের ভেতরে প্রবেশ করল। সবাই ভেতরে প্রবেশ করে হা হয়ে তাকিয়ে আছে। প্যালেসটা এতটাই সুন্দর যে কেউ এর সৌন্দর্যে মুখরিত হয়ে যাবে। প্যালেসটার জায়গায় জায়গায় স্বর্ণ রৌপ্য আরও দামি দামি হীরা পান্না দিয়ে কারুকার্য করা। মীরা প্যালেসটার প্রতিটা জিনিস হাত দিয়ে দিয়ে স্পর্শ করে দেখছে। প্যালেসটাকে মীরা কাছে এমনই মনে হচ্ছে যেন প্যালেসটায় মীরা কয়েক কোটি বছর কাটিয়েছে। প্যালেসটার ভেতর এসে মীরার অদম্য মনে আজ যেন শান্তির পরশ লাগল। ঘুরে দেখতে দেখতে হঠাৎ মীরার ছোঁয়া লেগে একটা পর্দা সরে গিয়ে কিছু একটা দেখা গেল। মীরা পর্দাটা বেশ ভালো করে সরিয়ে যা দেখল থমকে দাঁড়াল। মীরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারল গ্র্যান্ডপার রুমের সেই দুটো ভ্যাম্পায়ারের মধ্যে যে মেয়ে ভ্যাম্পায়ারটাকে মীরা দেখেছিল সেই মেয়েটার ছবিই আঁকা এখানে। সেই একই রকমভাবে কালো হুডি পরিহিত, কালো পোশাকে পুরো শরীর আবৃত করা। তবে এই ছবিটায় মেয়েটার হুডিটা নাক বরাবর সামান্য একটু ঠোঁট দেখা যাচ্ছে। ছবিটাকে মীরা বেশ ভালো করে পর্যবেক্ষণ করে ঠোঁটগুলোর দিকে তাকিয়ে নিজেই চমকে গেল। অজান্তে নিজের ঠোঁটগুলোতে হাত বুলাল। মীরা ছবিটার কাছ থেকে সরে গিয়ে আবার ঘুরে ঘুরে দেখতে লাগল। মীরার হাত লেগে দুটো ছবির পর্দা সরে গিয়ে দুটো মানুষের ছবি দেখা গেল। ছবি দুটো দেখে মীরার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগল। মীরা চোখে হাত দিয়ে অবাক হল চোখের পানি বের হয়েছে বলে। ছবিগুলো দেখে মীরার ভেতরটা কেমন যেন কেঁদে উঠল। দুজন রাজা রানীর ছবি আঁকা। রানীটা দেখতে অপরূপ সুন্দরী। রানীটার চোখগুলোর দিকে তাকিয়ে দেখল চোখগুলো যেন ইশারা করে মীরাকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে, কিন্তু মীরা বুঝতে পারছে না। মীরা রাজাটার ছবির মধ্যে নিজের দুটো হাত বুলিয়ে দিল। মুহূর্তেই মীরার শরীরে যেন এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। যেন পৃথিবীর অদম্য সুখগুলো মীরা আজ ধরতে পেরেছে। মীরা রানীটার হাতে নিজের হাত রেখে চোখ বন্ধ করে ফেলল। মুহূর্তেই মীরার মন প্রাণ আজ ভরে গেল। জীবনের পাওয়া না পাওয়ার সুখগুলো যেন আজ মীরাকে পুরোপুরি পরিপূর্ণ করে দিল। মীরা চোখ বন্ধ করবার সাথে সাথে চোখে অনেক কিছু ভেসে উঠল। মমতাময়ী দুটো পুরুষ হাত মীরার মাথায় হাত বুলিয়ে মীরাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, মাই ডটার্স, ডোন্ট ওয়ারি এন্ড ডোন্ট ক্রাইং প্লিজ। মীরা অভিমান করে যেই চোখ ফিরিয়ে নিল, কেউ একজন এসে মমতাময়ী পুরুষটার পিঠ দিয়ে ছুরিটা বসিয়ে দিল। মীরা পেছনে ফিরে তাকিয়ে আটকে উঠল। মমতাময়ী পুরুষটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ঘাড়ে হঠাৎ কারো স্পর্শে মীরা চোখ খুলে তাকিয়ে দেখল সানা দাঁড়িয়ে আছে। মীরার ভেতরটা এখনো কেঁদে যাচ্ছে। মীরার বুকের হার্টবিট ভীষণভাবে উঠানামা করছে। দুচোখ বেয়ে অশ্রু জল গড়িয়ে পড়ছে। সানা মীরাকে দেখে বলল, মীরা কাঁদছ কেন? মীরা নিজেও অবাক হচ্ছে মীরার চোখে অশ্রু পড়তে দেখে। মীরা সানার দিকে তাকিয়ে বলল, ও কিছু নয়, হঠাৎ চোখে কিছু একটা পড়েছে হয়তো। চলো সামনে এগিয়ে যাই। মীরা চলে গেলে সানা ওই দুটো ছবির দিকে তাকিয়ে ছবি দুটোয় কোমল হাত বুলিয়ে দু ফোঁটা চোখের জল মুছে নিল। মেথিস খুব সুন্দরভাবে প্যালেসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ মেথিসের চোখ আটকে যায় মীরার পানে। মীরা একটা কক্ষে একা একা দাঁড়িয়ে আছে। মেথিস মীরার বিমর্ষ মুখ দেখে মীরার কাছে এসে জিজ্ঞেস করল, কোনো প্রবলেম?
মীরার এখনো কান্না আসছে, বুকটা ফেটে ভীষণ কান্না পাচ্ছে মীরার। মীরা কথাগুলো কাকে কিভাবে বলবে কিছুই যেন বুঝতে পারছে না। মীরা নিজেকে আর সামলাতে না পেরে মেথিসকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। মেথিস খুব বেশি চমকে উঠল মীরার এভাবে জড়িয়ে ধরাতে। রুদ্র ভাই, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না আসছে। এই প্যালেসকে আমার খুব বেশি চেনা মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে এই প্যালেসে আমার প্রিয়জনদের বিমূর্ত কিছু স্মৃতি আমাকে বারবার মনে করিয়ে কিছু বুঝাতে চাইছে। চোখের সামনে বারবার প্রিয় কিছু মুখ ভেসে উঠছে। কারা যেন আমায় আদর মাখা দুইজোড়া হাত দিয়ে জড়িয়ে ধরে কিছু একটা বলে বুঝাতে চাইছে, কিন্তু আমি অভিমানে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছি। মীরা রুদ্র ভেবে মেথিসকে আরো বেশি কাছে টেনে জড়িয়ে ধরে রাখল। কোথাও একটুখানি ফাঁকা জায়গা নেই। মেথিস কি করবে ভেবে পাচ্ছে না, এদিকে কেউ এসে দেখলে মেথিসকে খারাপ ভাববে। মেথিস আর কোনো উপায় না পেয়ে মীরার মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ক্রাই মীরা, প্লিজ ডোন্ট ক্রাই। হঠাৎ কারো ইংলিশ ভাষা শুনে মীরা চমকে চারদিকে তাকিয়ে দেখল। কারো বুকের উষ্ণ ছোঁয়া পেয়ে মীরার ঘোর ভাঙল। মীরা এতক্ষণ রুদ্র ভেবে মেথিসকে কথাগুলো বলেছে। তাছাড়া মীরা কি করেছে, কি বলেছে এতক্ষণ ধরে নিজেও জানে না কিছু। হঠাৎ মীরা মেথিসের বুক থেকে সরে দাঁড়িয়ে মেথিসের চোখ থেকে চোখ নামিয়ে সরি বলল। মেথিস ইট স ওকে বলে হনহন করে চলে গেল। মীরা চোখের জল মুছে নিয়ে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কারণ মীরা মনে মনে এটা ভেবে নিয়েছে, মেথিস মীরার বলা কথাগুলো বুঝতে পারেনি। মীরা এতক্ষণ ধরে যা বলল তা সম্পূর্ণ বাংলা ভাষায় বলেছিল। আর মেথিস তো সম্পূর্ণ বিদেশী, সে বাংলা ভাষা কখনো বুঝবে না। কিন্তু মীরার এটা ভেবে খারাপ লাগছে, রুদ্র ভাই ভেবে মেথিসকে এভাবে জড়িয়ে ধরাটা। এটা মনে হলে লজ্জায় মীরার মাথা কাটা যাচ্ছে। মীরা মনে মনে এটা ভেবে নিল, আমি সত্যি চরম বোকা রুদ্র ভাই, তা না হলে কেনই বা আমি আপনাকে ভাবব। মীরা রুমে আলো নেবাচ্ছে আর জ্বালাচ্ছে। বাহিরের থেকে এসে যেই রুমে এসে ঢুকেছে মীরা আর বের হয়নি। মীরা বসে বসে ভাবছে প্যালেসটা কি সত্যি মীরার চেনা। ইংল্যান্ডের এমন একটা প্যালেস মীরার চেনা হবে কেন? হঠাৎ কেউ একজন কালো আবছায়া থেকে ইংলিশে বলতে লাগল। তুমি মনে মনে নিজেকে জিজ্ঞেস করো কোনোটা ঠিক কোনোটা ভুল। মন যখন যা বলে তার মধ্যেও অনেক কিছু থাকতে পারে। মনের ভাষা যে বুঝতে পারে সে সকল কিছুর সমাধান জানে। মীরা লোকটাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও পেল না। মীরা ব্যালকনিতে গিয়েও খুঁজে দেখল, কিন্তু কোথাও নেই। হঠাৎ মীরা ধপাস করে বসে গেল আর ভাবতে লাগল ছায়াটা নিশ্চয়ই কোনো মানুষের ছিল না। মীর ভাবছে তাহলে কি ছিল? এবার মীরার আর বুঝতে বাকি নেই, ছায়াটা নিশ্চয়ই মীরাকে কোনো সঠিক পথ দেখাবার জন্য কথাগুলো বলে গিয়েছে। তাই মীরা আর দেরি করে ছায়াটার বলা কথাগুলো নিয়ে ভাবতে বসল। মীরার মাথায় হঠাৎ উদয়ন হল ছায়াটা কোনো একটা পুরুষ মানুষের ছিল, তাও কোনো বয়স্ক পুরুষ কণ্ঠের। মীরা ভাবছে ওই প্যালেসটায় হয়তো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে যা মীরা বেদ করতে পারছে না। তাছাড়া ওই ছবিগুলোর দিকে তাকালে মীরার মনে হয় যেন ছবিগুলোর মানুষগুলো মীরার বড্ড বেশি আপন। মীরা চোখ দুটি বন্ধ করলেই যেন ওই মানুষ দুটোকে দেখতে পাচ্ছে। মীরা ভাবতে লাগল এতক্ষণ বলা কথাগুলোর লোকটা কে ছিল, তাহলে সে কি সত্যি কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে মীরা চমকে তাকাল। তাকিয়ে দেখল সান্ড্রা দাঁড়িয়ে আছে। মীরা সান্ড্রার মায়াভরা মুখ দেখে সান্ড্রার হাত নিজের হাতে নিয়ে বলল, সান্ড্রা তুমি বলো আমার সাথে কেন অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে? আজ একটা প্যালেসে ঘুরতে গিয়ে আমি চমকে উঠি। সান্ড্রা ভয়ার্ত চোখে মীরার দিকে তাকিয়ে বলল, প্যালেস? মীরা সান্ড্রাকে প্যালেস সম্পর্কে সবকিছু বললে সান্ড্রা যেন খুবই অবাক হল।
মীরা সান্ড্রার ভয়ার্ত চেহারা দেখে বিমূর্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, সান্ড্রা তুমি কি প্যালেস্টায় কখনো গিয়েছিলে? সান্ড্রা আমতা আমতা করে বলল, না না আসলে না, আমি যাইনি কখনো। সান্ড্রার বলা কথাগুলো মীরার কাছে যেন এক অদ্ভুত লাগল। মীরা রাতটা কোনো রকম কাটিয়ে ভার্সিটি পথে রওয়ানা দিল। মীরার কেন জানি মনে হচ্ছে কেউ একজন মীরাকে ফলো করছে। হঠাৎ মীরা পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। মীরা আবারও হাঁটতে শুরু করল নিজের মতো করে। মীরা থমকে দাঁড়াল নির্জন একটা জায়গায় এসে। মীরা পেছনে ফিরে তাকিয়ে যা দেখল ভয়ে 2 কদম পিছিয়ে গেল। মীরা স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে আবার তাকাল। তাকিয়ে ঠিক একই দৃশ্য দেখতে লাগল। মীরা দেখল কুকুরের মতো অনেকগুলো প্রাণী দাঁড়িয়ে আছে মীরার চারপাশে। মীরাকে একদম ঘিরে রেখেছে। ভয় মীরা গুটিসুটি পায়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য বেশ অনেকক্ষণ ধরে কেউ একজন দেখে যাচ্ছে। নেকড়েগুলো যেই মীরার উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই কেউ একজন নেকড়েগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। অনেক তোড়জোড় করে মারামারি শুরু হল। মীরা চোখ বন্ধ করে ফেলল। কোনো কিছুর বিকট চিৎকারে মীরা চোখ খুলে তাকাল। মীরা তাকিয়ে দেখল ওদিনের ওই বাদুড়টা মীরার দিকে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল। যেন মীরা কিছু একটা ভুল করেছে। নেকড়েগুলো বাদুড়টার উপর যেই হামলা করতে যাবে এমন সময় ভ্যাম্পায়ারটা কালো হুডি পরিহিত এক মানুষের রূপ ধারণ করে নেকড়েগুলোকে মাঝখান দিয়ে খুব হিংস্রভাবে ছিঁড়ে ফেলল। এমন হিংস্রতা দেখে মীরা গুটিয়ে গেল। মীরা যা কখনো দেখেনি আজ তা দেখল। মীরা অবাক হল এটা ভেবে কালো হুডি পরিহিত লোকটার এমন হিংস্রতা দেখে। ভ্যাম্পায়ার সবকটাকে শেষ করে মীরার কাছে এসে জোরে ধমক দিয়ে বলল, একা একা বের হয়েছ কেন? সাথে কাউকে নিয়ে আসনি কেন? মীরা ধমক শুনে বেশ চমকে নড়েচড়ে দাঁড়াল। মীরা আমতা আমতা করে বলতে লাগল, সান্ড্রা আজ একটু বিজি তাই সাথে আসতে পারেনি। ভ্যাম্পায়ারটা মীরার কাছে এগিয়ে এসে বলল, আর যেন এমন ভুল না হয়, চলো তোমায় ভার্সিটি পর্যন্ত এগিয়ে আসি। মীরা কিছু একটা বলতে যাবে এমন সময় ভ্যাম্পায়ারটা মীরার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগল, ভয় নেই, তুমি ছাড়া আমায় কেউ আর দেখবে না। ভ্যাম্পায়ারের কথা শুনে মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মীরা ভয়ে ভয়ে ভার্সিটির পথে এগিয়ে গেল। এদিকে ভ্যাম্পায়ারটা মীরার পেছনে পেছনে এসে মীরাকে এগিয়ে দিল। মীরা ভার্সিটির সব ক্লাস শেষ করে যখনই ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার জন্য পা বাড়াল ঠিক তখনই আবার কালো হুডি পরিহিত ভ্যাম্পায়ারটাকে একটা গাছের নিচে দাঁড়াতে দেখল। ভয় পেয়ে মীরা ঢোক গিলল। মীরা চারদিকে তাকিয়ে সান্ড্রার গাড়ি দেখে গভীর একটা নিঃশ্বাস নিল। সান্ড্রা মীরাকে হাত দিয়ে ইশারা করে গাড়িতে উঠতে বলল। মীরাও আর দেরি না করে কালো হুডি পরিহিত ভ্যাম্পায়ারটার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসল। সান্ড্রা মীরাকে দেখে জিজ্ঞেস করল, মীরা তুমি কি অসুস্থ? এমন নার্ভাস লাগছে কেন তোমায়? মীরা ঠোঁটে ঠোঁট চেপে বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, না তো, আমি ভালো ফিল করছি। এদিকে মীরা ভাবছে সান্ড্রাকে বলবে কি না, কিন্তু বলবার মতো সাহস আর মীরার হল না। বাসায় এসে মীরা একটা হট শাওয়ার নিয়ে বেডে বসে ভাবতে লাগল সারাদিন হয়ে যাওয়া কাণ্ডকারখানা দেখে। হঠাৎ মীরা ফোনের শব্দে ঘোর কাটে। মীরা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। মীরা ফোনটা রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে কারো কান্নার শব্দ পেয়ে চমকে উঠল। মীরা বলে কেউ একজন চুপ করে থাকল। মীরা হ্যালো বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল। মীরা বুঝতে পেরেছে এটা আর কেউ নয়, মীরার মা। মীরা মা বলতে বলতে ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু জাহানারা বেগম কোনো সাড়া দিচ্ছেন না। হঠাৎ কেউ ফোনটা কেড়ে নিয়ে বলল, কিরে বোন, তুই কি আমাদের ভুলে গেছিস বলতো? মীরা নিজেকে আর ধরে রাখতে না পেরে কেঁদে ফেলল।
নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে বলল, আপু আমি একটু চাপে ছিলাম, প্লিজ রাগ করো না। মাকে একটু বুঝিয়ে বলো, আর আমার ফোনটা একটু দাও। ইরা আচ্ছা বলে জাহানারা বেগমকে ফোনটা দিল। মীরা হ্যালো বলার সাথে সাথে কেউ ওপাশ থেকে বলল, তুই অনেক বাজে মেয়ে, আমার নয়তো কেউ এভাবে মাকে কষ্ট দিতে পারে। মীরা নিজের কান্নাকে আর আটকে রাখতে না পেরে বলল, মা বিশ্বাস করো আমি খুবই চিন্তিত, আমার কেন জানি মনে হচ্ছে আমি সাধারণ কোনো মানুষ নই, আমাকে তোমরা যা দেখছো আমি তা নই, আমার আরও একটা পরিচয় আছে। মীরার বলা কথাগুলো শুনে জাহানারা বেগম চুপসে গেল। জাহানারা বেগম বিচলিত গলায় বলতে লাগল, তোকে কে বলল এসব? আমি তোর মা, তুই আমার মেয়ে। আমি আর কিছু শুনতে চাই না, তুই শীঘ্রই আমার বুকে ফিরে আয় মা। মীরা নিজেকে সামলে মাকে বলল, ফিরতে চাইলেও যে এখন সম্ভব নয় মা। আমার যে আরও অনেক কাজ বাকি। মীরা কথাগুলো মনে মনে বললেও মুখে কিছুই প্রকাশ করেনি। মাকে বুঝিয়ে বলল, ফাইনাল এক্সাম বাকি, খুব বেশি দিন নেই, ভালো করে প্রস্তুতি নিতে হবে। মীরা মায়ের সাথে আরও কথা বলে ফোনটা রেখে চিন্তিত হয়ে পড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে লাগল। মীরার মনের খটখটে ভাব কিছুতেই যেন থামছে না। হঠাৎ মীরার গলা শুকিয়ে আসছে। মীরা দম নিতে কষ্ট হচ্ছে। মীরার তৃষ্ণা পেয়েছে, এই তৃষ্ণা কি খেলে কাটবে মীরা ভাবছে। হঠাৎ মীরা রুমের দরজাগুলো বিকট শব্দে বন্ধ করে ফেলল। মীরার পুরো শরীর যেন ফুলতে শুরু করেছে। মীরার দাঁতগুলো গিজগিজ করছে, হাত পাগুলো শিরশির করছে। মীরার এই তৃষ্ণা মেটাতে না পেরে মীরার ইচ্ছে করছে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে। মীরার চোখ আস্তে আস্তে ভয়ার্ত রকম লাল হয়ে যাচ্ছে। মীরা নিজেকে আর ধরে রাখতে না পেরে ডাইনিং রুমে গিয়ে টেবিলের উপর কিছু একটা দেখে বিকট শব্দে হেসে উঠল। মীরা দেখতে পেল এক বোতল রক্ত রাখা। মীরা আর কিছু না ভেবে ধকধক করে পুরো বোতল রক্ত খেয়ে ফেলল। মীরা খেয়ে বুঝতে পারল একদম তাজা গরম রক্ত। রক্তের স্বাদ মীরার কাছে একদম অমৃতের মতো। খাওয়ার পর মীরার পুরো শরীরে খুব শক্তি অনুভূত হচ্ছে। হঠাৎ মীরা মাথা ঘুরে পড়ে গেল। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সান্ড্রা দৌড়ে এসে মীরাকে ধরল। মীরা আস্তে আস্তে চোখ খুলে তাকাল। মীরা চোখ খুলে দেখল বেডে শুয়ে আছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, পুরো শরীর ব্যথায় একদম জর্জরিত। মীরা আস্তে উঠে বসতে চেষ্টা করল। সান্ড্রা মীরাকে আরাম করে বসিয়ে গরম গরম স্যুপ খাওয়াতে খাওয়াতে বলল, এত বিচলিত হওয়ার কিছু নেই মাই ডটার্স। সময়মত তুমি তোমার সব পরিচয় জানতে পারবে। মীরা সান্ড্রার কথায় মুখে কিছু না বলে এক নজর নীরব দর্শকের ন্যায় সান্ড্রার দিকে চেয়ে রইল। মীরা মনে মনে সান্ড্রার কথা সমর্থন করল। সময়ের উপর মীরা সকল কিছু ছেড়ে দিল। মীরা সান্ড্রার যাওয়ার পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল। মীরা বেশ কিছুক্ষণ ভেবে বারান্দায় পা বাড়াল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে প্রায়। অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে মীরার। ইংল্যান্ডে ঠান্ডাটা হয়তো হঠাৎ করেই বেড়ে গেছে মীরার কাছে, তাই মনে হচ্ছে। চারদিকে জ্বলজ্বল করে আলো জ্বলছে। মীরার মনটা আজ বড্ড বেশি বেপরোয়া হয়ে আছে। যেদিকে তাকাচ্ছে মীরার মনটা কেমন কেমন যেন ছন্দহারা হয়ে আছে। দূরদেশে এসে মীরার আজ বড্ড বেশি একা একা লাগছে। আজ অনেকদিন হলো বাবার সাথে কথা হয় না মীরার। তাই মীরা ফোনটা বের করে বাবার নাম্বারটা বের করে কল দিল। প্রথম কল দেওয়ার সাথে সাথে মীরার বাবা ফোনটা রিসিভ করে হ্যালো বলল। মুহূর্তেই মীরার মনে খুশির বন্যা বয়ে গেল। মীরা সালাম দিয়ে বাবার শরীরের কথা জিজ্ঞেস করল। মীরার বাবা হঠাৎ এমন প্রশ্ন করাতে মীরা থমকে গেল।
মীরাও ভেবেছিল মীরার বাবাকে ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করবে, কিন্তু তার আগেই উনি মীরাকে জিজ্ঞেস করলেন, ইংল্যান্ডে মীরার কাছে কোনো কিছু পরিবর্তন মনে হচ্ছে কিনা। মীরা গভীর মনে ভাবছে, মীরার কাছে তো সবকিছুই পরিবর্তিত মনে হচ্ছে। কেননা মীরার শারীরিক পরিবর্তন, দেখার পরিবর্তন, কোনো কিছুর বিচক্ষণতায় পরিবর্তন, সবকিছুতেই যেন পরিবর্তনের ছোঁয়া লেগে আছে। মীরা মোবাইলটা আরেক কানে নিয়ে বলতে লাগল, বাবা, আমার মনে হচ্ছে আমি কোনো সাধারণ মানুষ নয়, আমিই একজন। শুন মা, তুই এত বিচলিত হলে কি হবে? তুই কি তা তুই নিজেই বুঝবি। কেউ কিছু বললেই তুই যা, তা কখনো পরিবর্তন হবে না। বিধাতা প্রতিটা মানুষকে অশেষ কাজে এই দুনিয়ায় পাঠান, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে, ঠিক তেমনি তোকেও হয়তো অশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। মীরা বাবার বলা কথাগুলো শুনে মনে বেশ সাহস পেল। মীরার বাবার বলতে লাগল, তুই যাই হোস না কেন, তুই আমার রাজকন্যা। মীরার বাবার কথা শুনে প্যালেসের ওই দুজন রাজারানীর ছবি মীরার চোখে ভেসে উঠল। মুহূর্তেই মীরার চোখে জল চলে আসল। মীরার বাবা আরও বেশ কিছু মীরাকে বুঝিয়ে বলল। মীরা বাবার সাথে কথা শেষ করে ব্যালকনির এক কোণে বসে কাঁদতে লাগল। মীরা হাঁটু ভাঁজ করে বসে বসে মুখ গুজে কাঁদছে, আর বিষণ্ণ মনে ভাবছে কখন শেষ হবে এত সব রহস্য। হঠাৎ কেউ মীরার শরীরে চাদর জড়িয়ে দিল। মীরার কপালের চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। মীরা কারো ফুয়ের স্পর্শে কেঁপে উঠল। কেউ তার শীতল ঠোঁট দিয়ে মীরার কপালে চুমু এঁকে দিল। মীরা নিজেকে আর সামলাতে না পেরে সামনে থাকা কেউ একজনকে জড়িয়ে ধরল। মীরা চুলে কেউ বিলি কেটে দিতে দিতে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। এ কথা শুনবার সাথে সাথে মীরা চমকে তাকাল, কারণ মীরা জানে এই কথা বলার ব্যক্তিটা কে। এ যে আর কেউ নয়, স্বয়ং কালো হুডি পরিহিত ভ্যাম্পায়ারটা। মীরা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। কালো হুডি পরিহিত অবয়বটা মীরার কাছে আস্তে করে এগুচ্ছে আর বিকট শব্দ করে হাসছে আর বলছে, বাহ, তুমি দেখছি বড্ড চালাক হয়েছ। চোখ বন্ধ করেও তুমি আমায় চিনতে ভুল করো না দেখছি। মীরা মনে মনে বলল, আপনাকে চেনা একদমই সহজ। আপনার মুখে প্রিন্সেস কথাটা শুনলে তখনই পুরো পৃথিবী আমার কাছে এলোমেলো লাগে, যেন পৃথিবীটা একটা গোলকধাঁধা। আপনার বলা প্রিন্সেস ভাষাটায় কেমন যেন কলিজা কাঁপানো অনুভূতি হয়। নিজেকে তখন সামলাতে বড্ড কষ্ট হয়। মীরা তখন সব ভুলে আপনার সব কথা বিশ্বাসযোগ্য মনে হয়। ভ্যাম্পায়ারটা মীরার কাছে আসতে আসতে একসময় দেয়ালে চেপে ধরল আর বলল, কোথাও পালাতে পারবে না তুমি। যেখানে তুমি সেখানেই আমি। তুমি আমার ডার্ক ডায়মন্ড, তোমায় ছাড়া জীবন আমার অচল। কারো শীতল নিঃশ্বাসে মীরার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে সামলাতে মীরাকে বড্ড বেশি লড়াই করতে হচ্ছে। হঠাৎ মীরা কালো হুডিটা সরাতে যেই হাত দিল, ভ্যাম্পায়ার তার চোখের পলকে মীরার হাতটা খপ করে ধরল। নো প্রিন্সেস, নো, এত তাড়া কিসের? আমিও তোমার জন্য সেই কত যুগ ধরে অপেক্ষা করে আসছি, কখন তুমি 25-এ পা দিবে আর আমি তোমায় নিজের করে পাব। আমিও একা একা অনেক বছর কাটিয়েছি, বিরহের প্রহর গুনেছি, শুধু তোমাকে পাবার আশায় মরীচিকার ন্যায় অপেক্ষা করে আছি। তোমাকেও করতে হবে আমার মতো মহৎ তপস্যা। আমার ভালোবাসা সৎ ছিল বলেই তোমায় পেয়েছি আমি। তুমি ঠিক আগের মতোই আছো প্রিন্সেস, একদম আগের মতো। সেই চোখ যে চোখের প্রেমে পড়েছি আমি, সেই গোলাপের ন্যায় ঠোঁট যার নেশায় আমি ছিলাম দিশেহারা, তোমার সেই কাজল কালো রেশমি চুল, যার এলোমেলো বাতাসে আমি ছিলাম পথহারা। বিধাতা তোমায় আবার পুনর্জন্ম করে পাঠালেও তুমি সেই আমার আগের প্রিন্সেসটিই আছো। কালো হুডি পরিহিত অবয়বটা মীরার হাত নিজের বুকের বামপাশে আলতো করে রেখে বলল, প্রিন্সেস দেখো, এ বুকে আছে হাজার আকুতি ভরা ব্যাকুল ভালোবাসা, যার অন্তর্যামী একমাত্র তুমি প্রিন্সেস। মীরা যেন কোনো এক দুঃস্বপ্নে ডুবে আছে।
এই স্বপ্ন ভাঙতে মীরার যেন ইচ্ছে করছে না। মীরার হাত যেন ঠান্ডা হয়ে আসছে, শীতল বুকের শীতল স্পর্শে। হঠাৎ মীরা অবয়বটার বুক থেকে হাতটা সরাতে চাইলেও পারল না। কালো হুডি পরিহিত অবয়বটা মীরার হাত তার বুকে আরো বেশি চেপে ধরে বলল, প্রিন্সেস, এ বুকে যত ব্যথা শুধু তোমারই জন্য। আগামীকাল তোমার 25 বছর পূর্ণ হবে, খুব সতর্ক থাকতে হবে তোমায়। ভ্যাম্পায়ারটার কথা শুনে মীরা চমকে তাকালো, ভ্যাম্পায়ারের ঠোঁটের দিকে ঘোর নেশায় তাকিয়ে থাকল। মীরা তাকিয়ে দেখল ঠোঁটগুলি বড়। মীরাকে এমন সুন্দর ঠোঁট মীরা আগে কোথাও যেন দেখেছে, কিন্তু এখন মনে করতে চাইছে না কিছুতেই। হঠাৎ কারো ডাকে মীরার ঘোর ভাঙল। আগামীকাল তোমার মধ্যে এক আশ্চর্যজনক পরিবর্তন হবে, যা তুমি নিজেও জানে না। ভ্যাম্পায়ারটা মীরা হাত নিজের শীতল হাতে মুঠো করে বলল, ভয় পেও না প্রিন্সেস, তুমি তোমার আসল পরিচয় আগামীকাল জানতে পারবে। তোমার অনেক কষ্ট হবে প্রিন্সেস, খুব কষ্ট, নিজেকে ধৈর্য ধরে সামলাতে হবে। কারণ তোমার উপর নির্ভর করছে প্যালেসের মহা দায়িত্ব। নেকড়েদের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে আমাদের প্যালেস, নয়তো আমাদের সবাইকে পড়তে হবে মহাবিপদে। কথাগুলো বলে হঠাৎ ভ্যাম্পায়ারটা উল্টো হয়ে দাঁড়াল। ভ্যাম্পায়ারকে থেমে যেতে দেখে মীরা অবাক চোখে তাকাল। ভ্যাম্পায়ারটা মীরার দিকে তাকিয়ে বলল, আগামীকাল তুমি তোমার এই সৌন্দর্য দেখতে পাবে না, তোমার সৌন্দর্য ফিরে পেতে তোমাকে এক প্রহর অপেক্ষা করতে হবে। ভ্যাম্পায়ারের কথাগুলো মীরার কানে যাচ্ছে আর মাথা ঝিমঝিম করছে, বিশ্বাস করতেও বড্ড দ্বিধায় পড়তে হচ্ছে। মীরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলে ভ্যাম্পায়ারটা চোখের পলকে মীরাকে ধরে ফেলল। প্রিন্সেস, সামলাও নিজেকে, তুমি সাধারণ কোনো মানুষ নও যে এভাবে ভেঙে পড়বে। তাছাড়া আমাদের কে এই জগতের সৃষ্টিকুলে মঙ্গলের জন্যই পাঠানো হয়েছে, যাতে নেকড়েরা এই মহামানব জাতিকে শাসন করতে না পারে। নেকড়ের দলকে এবার স্বজাতি সহ ধ্বংস করতে হবে। মীরা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করে সোজা হয়ে দাঁড়াল। ভ্যাম্পায়ার যেতে গিয়েও আবার ফিরে এসে মীরাকে বলল, প্রিন্সেস, আগামীকাল আমি আসব না, তোমার সাথে আমার দেখা করা নিষেধ। তুমি তোমার পূর্ণ রূপ না পাওয়া পর্যন্ত আমাকে আর দেখতে পাবে না। জানি আমার কষ্ট হবে, তবুও তোমায় পেতে হাজার কষ্ট পেতে রাজি আমি। তোমার যখন খুব কষ্ট হবে তখন মনে রাখবে, এ পরিবর্তন তুমি তোমার স্বজাতিকে রক্ষা করবার পরিবর্তন, এ পরিবর্তন তুমি তোমার প্রিয়জনদের রক্ষা করবার পরিবর্তন। ভ্যাম্পায়ারটা মীরার হাত নিজের হাতে রেখে বলল, এখন আসছি প্রিন্সেস, খুব শীঘ্রই ফিরে আসব বলে ভ্যাম্পায়ারটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। মীরা থমকে দাঁড়িয়ে রইল। ভ্যাম্পায়ারের বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল। মীরার মাথাটা আবারও ঝিমঝিম করতে শুরু করল। মীরা আর ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে মাথাটা চেপে রেখে রুমে চলে আসল। রুমে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে মীরা ঘুম জগতে পাড়ি দিল। দুজন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে মীরাকে বুকে নেওয়ার জন্য, কিন্তু মীরা অভিমানে মুখ ফিরিয়ে আছে। হঠাৎ কেউ পেছনে থেকে ছুরি মারতে আসলো, কিন্তু ব্যর্থ হল। মীরা পেছনে ফিরে যাকে দেখল তার চেহারা বড্ড চেনা চেনা লাগছে মীরার। আগে কোথাও যেন তাকে দেখেছে বলে মনে হচ্ছে। কিন্তু হঠাৎ মীরার শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। ঠিক তখনই মীরা নেকড়েটার লেজ ধরে দূরে ছুঁড়ে মারল। মীরা চোখ মেলে তাকিয়ে চমকে উঠল। তার মানে এতক্ষণ মীরা স্বপ্ন দেখছিল। ভয় মীরা গায়ে থুথু ছিটাল। মীরা বাহিরে চোখ মেলে তাকাল। রাত এখনো পুরোপুরি বাকি। চোখগুলো ঘষতে ঘষতে মীরা আবার শুয়ে পড়ল। চোখে গভীর তন্দ্রা লেগে গেল। সকাল সকাল আজ শরীরটা কেমন জানি মেজমেজ করছে মীরার। সব যেন এলোমেলো লাগছে। মনটা যেন আগের কার রাতের মতো বিষণ্ণ হয়ে আছে। সান্ড্রা আজ নিজ হাতে মীরার সব পছন্দের খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
মীরা ছলছল চোখে সান্ড্রার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবার টেবিলে বসল। মীরা সান্ড্রাকে অনেক করে বলল মীরার সাথে খেতে বসতে, কিন্তু সান্ড্রা কিছু না কিছু বলে পাশ কাটিয়ে গেল। মীরা কিছু একটা ভেবে আর জোর করল না। মীরা আজ অনেকদিন পর বেশ ভালো করে খেল। সান্ড্রা মীরাকে অনেকবার নিষেধ করেছে আজ যেন বাহিরে না বের হয়, কিন্তু মীরা সান্ড্রার কথা শুনল না। না শুনে ভার্সিটিতে চলে আসল। ভার্সিটিতে এসে প্রথমেই সানাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সানাকে কোথাও পাওয়া গেল না। সানা আজ ভার্সিটিতে আসেনি। হঠাৎ কারো সামনে এসে মীরা থমকে দাঁড়াল। কেবিন ক্রুজ মীরার পানে কেমন কেমন করে যেন তাকাচ্ছে। এ তাকানোর ভঙ্গি মীরাকে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। কেবিন ক্রুজকে মীরার কাছে প্রথম থেকেই কেন জানি খুব সন্দেহ লাগছে। আজ পুরোপুরিভাবেই মনে হচ্ছে কেবিন ক্রুজ খুব একটা সুবিধাজনক নয়। মীরার কেমন যেন ভয় হতে লাগল। কেবিন ক্রুজ মীরার পানে আস্তে করে এগুচ্ছে আর মীরা একটু একটু পিছোচ্ছে। হঠাৎ মীরার পিঠ দেয়ালে লেগে থেমে গেল। কেবিন ক্রুজ উচ্চস্বরে হাসতে হাসতে ইংলিশে বলল, মীরা তুমি কি আমায় ভয় পাচ্ছ? মীরা চোখ খুলে তাকিয়ে দেখল ক্রুজ মীরার একদম গাঘেসা হয়ে দাঁড়িয়ে আছে। মীরা ক্রুজের চোখের দিকে তাকিয়ে দেখল ক্রুজের চোখ কিছু একটা মীরাকে ইশারা করছে। মীরা ক্রুজ থেকে সরে দাঁড়াল এবং স্বাভাবিকভাবেই জবাব দিল, না, আমি কেনই বা আপনাকে ভয় পেতে যাব। ক্রুজ মীরার দিকে কেমন নেশা ভরা আকুতি নিয়ে তাকিয়ে আছে। ক্রুজ হঠাৎ মীরার কানে ফিসফিসিয়ে বলল, সত্যি তো ভয় পাচ্ছ না তো? মীরা ক্রুজের দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ল এবং লম্বা একটা ঢোক গিলল। ক্রুজ মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে চলো তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। ক্রুজের কথা শুনে মীরার ভয় হতে লাগল। ক্রুজকে কেমন যেন আজ বড্ড বেশি অচেনা মনে হচ্ছে মীরার কাছে। ক্রুজ সামনে এগিয়ে আবার মীরার কাছে ফিরে আসল। মীরার হাত ধরে নিজের গাড়িতে নিয়ে বসাল। এদিকে এই দৃশ্য দেখে কেউ রাগে কটমট করে ফুলতে শুরু করল। মীরা ক্রুজের সাথে গাড়ির সামনের সিটে বসে আছে। মীরার গলাটা শুকিয়ে আসছে ভয়। মীরা কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। ক্রুজ মীরার কাছে এসে সিট বেল্ট বেঁধে দিতে দিতে কেমন যেন রহস্যময় হাসি হাসল। ক্রুজ খুব স্পিডে গাড়ি স্টার্ট দিল। ভয় মীরা চোখ বন্ধ করে ফেলল। মীরার কাছে এমনই মনে হচ্ছে যেন মীরা আকাশে ভাসতে ভাসতে কোথাও যাচ্ছে। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে মীরা চোখ খুলে তাকাল। চোখ মেলে তাকিয়ে মীরা ভীষণ অবাক হল। এটা তো সেই প্যালেসটা যেটা মীরা অ্যান্ড্রে মেথিসের সাথে করে সবাই সহ দেখতে এসেছিল। মীরা গাড়ি থেকে নেমে আরও বেশি চরম অবাক। তার কারণ হল, ওই দিন মীরা এই প্যালেসের উপরে দেখেছিল দুটো বাদুড়ের মূর্তি সংরক্ষিত। কিন্তু আজ তো তা দেখছে না। আজ মীরা দেখছে প্যালেসের উপরে বড় করে একটা কুকুরের ন্যায় মূর্তি রাখা। মূর্তিটার চোখগুলো ভীষণ লাল দেখাচ্ছিল। ভয় পেয়ে মীরা ঢোক গিলল। ক্রুজ মীরার সামনে এসে বলল, চলো তোমাকে ভেতরে নিয়ে যাই। মীরা ক্রুজের দিকে তাকিয়ে বলল, স্যার আমি একবার গিয়েছি। ক্রুজ মুখে হাসি ফুটিয়ে বলল, তা তো জানি, কিন্তু ওই দিন তো আর আমি তোমাকে নিয়ে যাইনি। চলো গিয়ে দেখো, তোমার ভালো লাগবে। মীরাও আর কথা না বাড়িয়ে প্যালেসটার ভেতর প্রবেশ করল। ভেতরে গিয়ে চরম এক ঝটকা খেল। তার কারণ ওই দিন মীরা যেমনটা দেখেছিল প্যালেসটা এখন আর তেমন নেই। মীরার মনে আছে এখনো ছবিগুলো মীরা কোথায় কোথায় দেখেছিল। মীরা দৌড়ে সেই জায়গায় গেল যেখানে কালো হুডি পরিহিত দুটো অর্ধ মানবের ছবি ছিল। মুহূর্তেই মীরা অবাক হল, ছবি দুটো আর নেই সেখানে, কিন্তু শুধু মেয়ে ভ্যাম্পায়ারটার ছবি রাখা। মীরা পুরুষ ভ্যাম্পায়ারের ছবিটা খুঁজে দেখল কিন্তু কোথাও দেখতে পেল না।
মীরা আবার দৌড়ে গিয়ে থেমে গেল সেই রাজা রানীর ছবিটার জায়গায় গিয়ে। মীরাকে কেন জানি এক চাপা কষ্ট এসে ঘিরে ফেলল, কারণ ওই ছবিটাও আর নেই। ওখানে একটা কুকুরের মতো হিংস্র প্রাণীর ছবি রাখা। রাজা রানীর ছবিগুলো না দেখতে পেয়ে মীরার যেমন খারাপ লাগলো, ঠিক তেমনি হিংস্র প্রাণীটাকে দেখে মীরার গা ঘুলিয়ে আসল। মীরার হঠাৎ কেমন জানি লাগছে, তাই মীরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ক্রুজকে বলে বাসায় চলে আসল। মীরা রুমে বসে বসে সেই রাজা রানী আর পুরুষ ভ্যাম্পায়ারটার ছবি নিয়ে ভাবছে। আরও ভাবছে মেয়ে ভ্যাম্পায়ারটার ছবিটাই বা রেখেছে কেন, তার মানে এখানেও কোনো ঘোর লাগা রহস্য লুকায়িত আছে। হঠাৎ মীরার শরীরটা কেমন জানি লাগছে। সান্দ্রা দরজার বাহির থেকে মীরাকে দেখছে আর চোখের জল ফেলছে। মীরা মনে মনে ভাবছে হয়তো আজ জ্বর আসবে। শরীরটা কেমন যেন গরম গরম লাগছে। মীরা তাই আর দেরি না করে বিছানায় গা এলিয়ে দিয়ে গা ঢাকা দিয়ে শুয়ে পড়ল। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। মীরার শরীরের অবস্থা খুব গুরুতর, খারাপ থেকে খারাপ হচ্ছে। হঠাৎ মীরা উঠে বসল। মীরার দাঁত কেমন গিজগিজ করছে, শরীরটা মেজমেজ করছে, কপালের রগ ফুলে উঠেছে, চুলগুলো নিজের হাত দিয়ে এলোমেলো করে ফেলছে। এমন অস্থিরতা মীরার আগে তেমন হয়নি। হঠাৎ মীরার মনে পড়ল গতরাতে ভ্যাম্পায়ারের বলা কথাগুলো। হঠাৎ মীরা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজেকে নিজে দেখে আঁতকে উঠল। এ কি দেখছে নিজেকে মীরা, যেন নিজের চোখ দুটিকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মীরার চোখ লাল বর্ণ ধারণ করে জ্বলজ্বল করে জ্বলছে। মীরার চোয়ালের দুপাশে দুটো তীক্ষ্ণ দাঁত বের হয়েছে, কপালের রগ ফুলে উঠেছে। নিজের এই অবস্থা দেখে মীরা নিজের চুল নিজে ছিঁড়তে লাগল। হঠাৎ মীরার শরীরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। মীরার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেল। মীরা হাত দিয়ে জোরে আঘাত করল আয়নায়। মুহূর্তেই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়তে লাগল। মীরার হাত কেটে গড়গড় করে রক্ত বের হতে লাগল। মীরার রক্তগুলোর দিকে বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। মীরার গলাটা কেমন শুকিয়ে আসছে, ইচ্ছে হচ্ছে পৃথিবীর সব পানি পান করে হলে এই তৃষ্ণা মেটাতে। মীরা তৃষ্ণায় এতটাই কাতর ছিল যে সব ভুলে নিজের হাতের রক্তগুলো চুষে খেতে লাগল। রক্তের স্বাদ মীরার কাছে আজ অমৃতের মতো লাগছে। নিজের রক্ত খেয়ে মীরার তৃষ্ণা যেন আরও বেশি বেড়ে গেছে। মীরা রুমের সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে আর রক্ত খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ মীরা কাউকে দেখে রহস্যময় হাসি হাসল। সান্দ্রার কাছে এগিয়ে গেল। ফ্লোরের কাচের টুকরোগুলোর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কাচের টুকরো তুলে সান্দ্রার হাতে কাচের টুকরোটা দিয়ে একটান মারল। মুহূর্তেই সান্দ্রার হাত থেকে গড়গড় করে রক্ত বের হতে শুরু করল। সান্দ্রা নিজের হাত থেকে রক্ত পড়তে দেখে চোখ বন্ধ করে ফেলল। মীরা সান্দ্রার দিকে এক নজর তাকিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে নিজের সুচালো দাঁত দিয়ে সান্দ্রার হাতের রক্তগুলো চুষে খেতে লাগল। সান্দ্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যেন তাই হওয়ারই ছিল। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে সান্দ্রা চোখ বন্ধ রেখে চোখ খুলে তাকিয়ে ভীষণ অবাক। মীরা ফ্লোরে অবচেতন হয়ে পড়ে আছে। মীরার ঠোঁট বেয়ে রক্ত বেয়ে পড়ছে। সান্দ্রা নিজের হাতের দিকে এক নজর তাকিয়ে দেখল মীরার দাঁতের দাগ একদম বসে গেছে। সান্দ্রা আর দেরি না করে মীরাকে বিছানায় শুইয়ে দিয়ে খুব গভীর নয়নে তাকিয়ে রইল। সান্দ্রা আগেই জানত এমনটা হওয়ারই ছিল। সান্দ্রাকে আগে থেকেই সব বলে দেওয়া হয়েছিল মীরা ঠিক কি করতে পারে। কারণ মীরা তার শারীরিক পরিবর্তনের সময় নিজেই নিজেকে চিনতে পারবে না, নিজের হিতাহিত জ্ঞান সব ভুলে থাকবে। মীরার জ্ঞান ফিরছে না দেখে সান্দ্রা কেউ একজনকে চোখ বন্ধ করে স্মরণ করতে লাগল। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।
সান্ড্রা আবার চেষ্টা চালালো, অবশেষে সফলও হল। মীরার মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখগুলো যেন কেউ চেপে রেখেছে, কিছুতেই খুলতে পারছে না মীরা। আস্তে করে মীরা চোখ খুলে যাকে দেখল, পৃথিবীটা যেন তার চারপাশে ঘুরতে লাগল। মীরা যেন স্বপ্ন দেখছে। মীরা মনে মনে ভাবছে, এ হয়তো স্বপ্ন, উনি এখানেই বা আসবে কেন? মীরা সামনে থাকা ব্যক্তিটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখল। হঠাৎ মীরা আঁতকে উঠল। এ স্বপ্ন নয়, সত্যি সত্যি। মীরা শোয়া থেকে উঠে জড়িয়ে ধরল। রুদ্র ভাই, আপনি এসেছেন? আমি জানতাম আপনি ঠিক আসবেন। আমার কষ্ট দেখে আপনার নিশ্চয়ই সহ্য হচ্ছে না আর। কেউ হঠাৎ মীরার কানে ফিসফিসিয়ে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? মীরা, আই এম অ্যান্ড্রে মেথিস এন্ড ভ্যাম্পায়ার প্রিন্স। মীরা মেথিসকে ছেড়ে দিয়ে বলল, স্যার আপনি? মেথিস মীরার পানে ঘোরদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, প্রিন্সেস, আমিই তোমার ভ্যাম্পায়ার প্রিন্স, যাকে তুমি এতদিন কালো হুডির নিচে লুকায়িত দেখেছিলে। আমার পুরো পরিচয় তোমার কাছ থেকে লুকায়িত রাখতে হয়েছিল, তার একটাই কারণ, আমাদের মুনস্টোন রক্ষার্থে। আর তুমি ভ্যাম্পায়ার প্যালেসের আমার প্রিন্সেস। মেথিস মীরার গালে নিজের শীতল হাত দিয়ে আলতো করে ধরে বলল, প্রিন্সেস, তুমি সাধারণ কোনো ভ্যাম্পায়ার নও, তুমি অতীব শক্তিশালী ভ্যাম্পায়ার। মেথিসের বলা শেষ কথাটা শুনে মীরা চমকে তাকাল। মীরার কাছে সব যেন ধোঁয়াশার ন্যায় মনে হল। এতদিন তাহলে মীরার অনেক কিছুই অজানা ছিল। চোখে যেন মীরা ঝাপসা দেখছে সবই। ধুলোপ্রা ডায়েরির সব স্বপ্ন মিছে হতে চলেছে। হঠাৎ নিজের হিংস্র চেহারার কথা মনে পড়ল মীরার। মীরা ছুটে গিয়ে নিজেকে একবার আয়নায় দেখল। আয়নার নিজেকে একদম বিবৎসা দেখে চিৎকার করতে লাগল। সেই আগের কার মতোই সুচালো দুটো দাঁত বের হয়ে আছে, ঠোঁটের চারপাশে লাল রক্ত লেগে আছে। মীরা হাত দিয়ে মুখের রক্ত মুছে ফেলল। আয়নার দিকে তাকিয়ে চোখের জল মুছে ফেলল। হঠাৎ ঘাড়ে কারো শীতল হাতের স্পর্শে কেঁপে উঠল মীরা। মীরা পেছনে ফিরে তাকিয়ে দেখল মেথিস কেমন ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মেথিস তার শীতল হাতের আদর মাখা স্পর্শে চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, প্রিন্সেস, প্লিজ এভাবে কেঁদো না। সত্যি যতটা কঠিন হোক না কেন, তোমাকে তা মেনে নিতেই হবে। তাছাড়া তোমাকে এতটা কষ্ট পেতে দেখে আমার নিজেরও ভালো লাগছে না। মেথিস মীরার হাতে নিজের শীতল ঠোঁট দিয়ে চুমু খেয়ে বলল, প্রিন্সেস, হয়তো তুমি অবাক হবে কতটা তপস্যা করে তোমায় আমি আবার পুনরায় ফিরে পেয়েছি। মীরা মেথিসের দিকে তাকিয়ে দেখল, নীল বর্ণের চোখের মায়া মীরাকে যেন এক গভীর প্রেমে ডুবিয়ে দিচ্ছে। অজানা জগতে মীরা যেন তলিয়ে যাচ্ছে। এ তাকানোর ঘোর ভাঙতে হলে মীরা যেন নিজেকে নিজে খুন করতে হবে। হঠাৎ কপালে কারো শীতল ঠোঁটের ছোঁয়া পেয়ে মীরার ঘোর ভাঙল। প্রিন্সেস, এভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে আরও বেশি কঠিন হতে হবে। তোমাকে নেকড়েদের সাথে এক শক্তিশালী যুদ্ধের আহ্বান করে তাদের কাছ থেকে আমাদের ভ্যাম্পায়ার প্যালেস উদ্ধার করতে হবে। মুনস্টোন পুনরায় জাগ্রত করতে হবে। আর তা পারবে একমাত্র তুমি। তোমার 25 বছর আজ পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের মুনস্টোনও আজ আরও শক্তিশালী হয়েছে। ভ্যাম্পায়ারের মুনস্টোন কোথায় লুকায়িত করেছিলে তা কি তোমার মনে আছে? মীরা অবাক হয়ে মেথিসকে জিজ্ঞেস করল, আমার? ইয়েস, তোমার। আর তুমিই তো মুনস্টোন লুকায়িত করে নিজেকে সমাধি দিয়েছ, যাতে ভ্যাম্পায়ারদের কেউ বিনাশ করতে না পারে। কিন্তু মীরা বিচলিত হয়ে মেথিসের দিকে তাকিয়ে রইল। মেথিস আবারও বলতে শুরু করল, কিন্তু ফাদার তোমাকে যা বলেছিল তা ছিল সম্পূর্ণ ভুল। যিনি তোমাকে এসব করতে বলেছিলেন তিনি আমাদের ফাদার ছিলেন না, তিনি ছিলেন নেকড়েদের গড ফাদার। আর উনিই আমাদের ফাদারের রূপ নিয়ে তোমাকে ধ্বংস হওয়ার জন্য বলেছিলেন,
যাতে তুমি ধ্বংস হলে আমাদের মুনস্টোন তার পূর্ণাঙ্গ শক্তি হারিয়ে ডার্কস্টোনে পরিণত হয় এবং আমাদের ভ্যাম্পায়ারের প্যালেস নেকড়েদের দখলে চলে যায়। মেথিস লম্বা একটা দম নিয়ে আবার বলতে শুরু করল, প্রিন্সেস, তোমার উপরেই নির্ভর করছে আমাদের ভ্যাম্পায়ার প্যালেসের পূর্ণাঙ্গ শক্তি। মুনস্টোনের খোঁজ না করতে পারলে আমরা কখনো নেকড়েদের বিনাশ করতে পারব না। মীরার তো কিছুই মনে আসছে না, কিন্তু মুনস্টোনের কথা মীরার আবছা আবছা কিছু মনে আছে, কিন্তু পুরোপুরি ভাবে নয়। মেথিস মীরাকে ঝাঁকিয়ে বলল, প্রিন্সেস, হুঁশে ফিরে আসো। আমাদের হাতে খুব বেশি সময় যে নেই। খুব দ্রুত মনে করতে চেষ্টা করো। মীরার মাথাটা হঠাৎ ঝাঁকিয়ে উঠল। মীরা মাথা ঘুরে পড়ে যেতে নিলে মেথিস মীরাকে ধরে ফেলল এবং বলল, ঠিক আছে, তোমাকে এখন এতটা স্ট্রেস নিতে হবে না, কিছু সময় যাক, এই গ্রহ প্রহর কাটুক, তাহলেই হয়তো তোমার সব মনে পড়বে। মীরা মেথিসের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি নিচু করে মাথা নত করে রাখল। প্রিন্সেস, তাকাও আমার দিকে। মীরা তার মনের জোরতা ভেঙে মেথিসের দিকে এক নজর তাকাল। মীরার হঠাৎ অনুভূতিরা জানান দিচ্ছে মীরার কলিজা কেমন কেমন ডিপ ডিপ করছে। মীরা নিজের গাম্ভীর্য মনকে শান্ত করে সোজা হয়ে দাঁড়াল। মেথিস মীরার কানে ফিসফিসিয়ে বলতে লাগল, প্রিন্সেস, তোমাকে কিন্তু বেশ লাগছে ঠিক আমার ভ্যাম্পায়ার প্রিন্সেসের মতো। তবে চিন্তা করো না, এই চন্দ্রপ্রহর কেটে গেলে তুমি তোমার মানুষের রূপ ফিরে পাবে। ভয় পেও না, আমি কোথাও যাচ্ছি না, তোমার আশেপাশেই আছি সারাক্ষণ বলে মেথিস তার পাখা দুটো বের করে মীরার দিকে এক নজর তাকিয়ে উড়ে গেল। মীরার এখন একটাই চিন্তা, কিভাবে সে তার ভ্যাম্পায়ার প্যালেস ফিরিয়ে আনবে নেকড়েদের কাছ থেকে। তাছাড়া মেথিস বারবার করে বলে দিয়েছে, মুনস্টোন ছাড়া কিছুই করা সম্ভব নয়। তাই মীরা আর সময় নষ্ট না করে চোখ বন্ধ করে মনে করতে ব্যস্ত হয়ে পড়ল। মীরার কেমন জানি ক্লান্ত লাগছে। তাই মীরা ব্যালকনির চেয়ারে গিয়ে বসে দুলতে থাকল। মীরার চোখটা লেগে আসল। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা কেউ একজন পুরুষ কণ্ঠে বলে উঠল, আকাশে সমুদ্র, মাটিতে ঝড়, উইখানে লুকায়িত মুনস্টোন। হঠাৎ সাদা আবে চারদিক ঢেকে গেল। অচিরেই পুরুষ কণ্ঠটা মিলিয়ে গেল। মীরা চোখ বন্ধ করা অবস্থায় খুব চটপট করতে লাগল শুধু ওই মানুষটাকে একটি বার দেখবার জন্য। কিন্তু মীরা যখনই চোখ খুলে তাকাবে ঠিক তখনই ওই মানুষটাকে হারিয়ে ফেলল। মীরা ধাঁধাটা ভুলে যাবে বিধায় খুব তাড়াতাড়ি খাতা কলম নিয়ে ধাঁধাটা লিখে ফেলল। হঠাৎ কারোর শীতল স্পর্শ পেয়ে মীরা তাকিয়ে দেখল সান্ড্রা এসেছে। মীরা সান্ড্রাকে জড়িয়ে ধরে বলল, সান্ড্রা, আই মিস ইউ। আমি ভুলে গিয়েছিলাম সব, কিন্তু দেখো তোমাকে ঠিক মনে করতে পেরেছি। তার একটাই কারণ, তোমার সাথে আমার আছে অন্তরের টান। কিন্তু আমাকে সেটা বলো, লিজ কোথায়? লিজ নাম শুনে সান্ড্রা রীতিমতো অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে রইল। তার একটাই কারণ, লিজের কথা মীরার কিভাবে মনে পড়ল তাও এতকাল এত যুগ পর। যে লিজ ছিল মীরার প্রাণ, যে লিজকে ছাড়া মীরার এক মুহূর্ত কাটত না, সেই লিজকে মীরার এত তাড়াতাড়ি মীরার মনে পড়বে সান্ড্রা তা কখনো ভাবেইনি। সান্ড্রা কি জবাব দিবে তাই ভেবে পাচ্ছে না। সান্ড্রা চোখের জল আড়াল করে মুছতে চাইলেও পারল না, কারণ মীরা তার আগেই দেখে নিয়েছে। মীরা সান্ড্রার হাত নিজের হাতে নিয়ে বলল, সান্ড্রা, আমি খুব করেই বুঝতে পারছি লিজ নিশ্চয়ই ভালো নেই। তাছাড়া লিজ যদি জানতো আমি ইংল্যান্ড ফিরে এসেছি, সে নিশ্চয়ই এতক্ষণ আমার কাছে আসা ছাড়া থাকতে পারত না। তুমি কোনো কথা আড়াল না করে আমাকে বলো, আমি নিশ্চয়ই এর সমাধান করবার চেষ্টা করব। সান্ড্রা এবার আর নিজেকে দমিয়ে না রেখে হু হু করে কেঁদে ফেলল এবং বলল, প্রিন্সেস, লিজ ভালো নেই, তাকে নেকড়ে সেনা বিয়ে করে রীতিমত অত্যাচার করে যাচ্ছে। কি করে আমি নিজের মেয়ের কষ্ট এত বছর সহ্য করে আসছি তা একমাত্র আমার গডই ভালো জানে।
মীরা সান্ড্রার চোখের জল মুছিয়ে দিতে দিতে চোখ মুখ শক্ত করে বলল, সান্ড্রা চিন্তা করো না, খুব শীঘ্রই আমি লিজকে রক্ষা করে নিয়ে আসব এবং আমাদের ভ্যাম্পায়ার রাজ্য নিজ দখলে নিয়ে আসব। সান্ড্রা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মীরাকে বলল, প্রিন্সেস, আপনার কি মনে পড়েছে মুনস্টোনের কথা? মীরা রহস্যময় হাসি ফুটিয়ে সান্ড্রাকে জবাব দিল, তা সময় হলেই সবাই দেখতে পাবে। মীরা আজ ভার্সিটির গেইটে পা রাখবার সাথে সাথে কেউ একজন মীরাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, মীরা, তুমি আমাদের ভ্যাম্পায়ার প্রিন্সেস, তাই তো? মীরা মুখে হাসি ফুটিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। সানা মীরাকে জড়িয়ে ধরে বলল, গ্র্যান্ডপা সব আমায় বলেছে এবং তোমাকে আমার সাথে যেতে বলেছে। মীরা সানার কথা শুনে খুব অবাক হল, গ্র্যান্ডপা ডেকেছে শুনে। মীরাও মনে মনে বেশ খুশি হল এটা ভেবে মুনস্টোনের ব্যাপারে, তাছাড়া স্বপ্নটার ব্যাপারেও মীরার কিছু কথা জানতে হবে গ্র্যান্ডপাকে। মীরা ক্লাসরুমে সানার সাথে বসে বসে গল্প করছে। এমন সময় মেথিস প্রবেশ করল। সানা ও মীরা দুজনই চুপচাপ হয়ে বসে রইল। মেথিসের দিকে মীরার বারবার চোখ চলে যাচ্ছে। মেথিস ব্ল্যাক ব্লেজার পরে চুলগুলো এমনভাবে স্পাইক করে রেখেছে যে কোনো মেয়ে তার দিকে তাকিয়ে হা হয়ে আছে। মেথিস এতটাই ধবধবে ফর্সা কালো রঙে, তার ফর্সা রং যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। মেথিসের চোখ দুটোতে যেন পৃথিবীর সব মায়া বিধাতা ঢেলে দিয়েছেন। মেথিস যখন ঠোঁটে ঠোঁট চেপে কথা বলে যেন কোনো এক অনুভূতি কাছে টানে মীরাকে। মীরা মেথিসের দিকে খুব বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারল না। মীরা যেন কোনো এক অচেনা মায় জড়িয়ে যাচ্ছে। মীরা একটা জিনিস বেশ ভালো করে উপলব্ধি করল, মেথিস মীরার দিকে একটি বারের জন্য তাকায়নি। মীরার মনে কেমন যেন এক অদ্ভুত খারাপ লাগা কাজ করল। সব ক্লাস শেষ করে মীরা সানার সাথে সানাদের বিশাল প্যালেসে চলে আসল। মীরা আজ বেশ ভালো করে প্যালেসটাকে নিখুঁতভাবে তাকিয়ে তাকিয়ে দেখল। মীরা দেখল প্যালেসটা মীরার খুব করেই চেনা। এই প্যালেসে মীরা বহুবার এসেছিল কারো সঙ্গে, কিন্তু কার সাথে এসেছিল খুব বেশি মনে নেই। হঠাৎ মীরার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগল। তাই মীরা আর খুব বেশি স্ট্রেস না নিয়ে গ্র্যান্ডপার রুমে এগিয়ে গেল। মীরা একাই গ্র্যান্ডপার রুমে প্রবেশ করল। গ্র্যান্ডপা মীরাকে দেখে খুব উৎফুল্ল হাসি হেসে সাদরে গ্রহণ করল। আসো প্রিন্সেস, সেই কখন তোমার জন্য অপেক্ষা করে আছি, কখন তুমি আসবে আর আমি তোমায় মুগ্ধ নয়ন ভরে দেখব। তুমি হচ্ছ আমাদের ভ্যাম্পায়ার প্যালেসের একমাত্র প্রিন্সেস। তোমার হাত ধরেই আমরা আমাদের ভ্যাম্পায়ার প্যালেসকে মুক্ত করে নিজেদের দখলে আনতে পারব। মীরা গ্র্যান্ডপার কথা শুনে এটাই বুঝতে পারল মীরার উপর অনেক বড় দায়িত্ব অর্পিত। একমাত্র মীরাই পারবে সকলের পুরনো ব্যথা ভুলিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তুলতে। মীরা মনে মনে খুব ভয় পেতে লাগলে এটা ভেবে মীরা কি পারবে সবার সম্মান রক্ষা করতে। প্রিন্সেস, তুমি ভয় পাচ্ছ নিশ্চয়ই। এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি সাধারণ কোনো ভ্যাম্পায়ার প্রিন্সেস নও। তুমি হচ্ছ, যেই বলতে যাবে এমন সময় কেউ একজন গ্র্যান্ডপার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগল, ভয়ঙ্কর মানুষ খেকো ভ্যাম্পায়ার, যে পুনর্জন্ম নিয়ে দ্বিতীয়বার আবার শক্তিশালী ভ্যাম্পায়ার রূপে ফিরে এসেছে। মীরা কারো কথা শুনে পেছনে চমকে তাকিয়ে দেখল এ যে আর কেউ নয়, মেথিস পায়ের উপর পা দিয়ে সোফায় বসে আছে। গ্র্যান্ডপা মেথিসকে দেখে মুখে তৃপ্তির হাসি হেসে বলল, আসো মাই গ্র্যান্ডসান। মীরা খুব করেই খেয়াল করল মেথিস গ্র্যান্ডপার কথা খুব একটা তোয়াক্কা না করে মীরার কাছে এসে দাঁড়াল। গ্র্যান্ডপার মুখটা কেমন যেন চুপসে গেল। মেথিস প্রিন্সেস বলে মীরাকে ডেকে উঠল। মেথিসের মুখে প্রিন্সেস শব্দটা শুনে মীরার সব যেন এলোমেলো হয়ে যায়। মীরা যেন সব ভুলে এক অদ্ভুত অনুভূতিতে হারিয়ে যায়। মেথিস মীরার খুব কাছে এসে মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, প্রিন্সেস মুনস্টোনের কোনো কিছু কি মনে পড়ল তোমার?
মীরা মুখ দিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় গ্র্যান্ডপা মীরার কাছে এসে বেশ উৎসুক হয়ে বলতে লাগল, প্রিন্সেস বলো, তোমার কি কিছু মনে পড়েছে? মীরা স্বপ্নটার কথা গ্র্যান্ডপা এবং মেথিসকে খুলে বলল। আকাশে সমুদ্র, মাটিতে ঝড়, ওইখানে লুকায়িত মুনস্টোন। মীরার এই ধাঁধার কথা শুনে মেসিস ও গ্র্যান্ডপা বেশ চিন্তিত হয়ে পড়ল। মেথিস বেশ কিছুক্ষণ ভেবে গ্র্যান্ডপার দিকে এক নজর তাকিয়ে মীরাকে বলল, প্রিন্সেস, তোমার ধাঁধাটা যেমন কঠিন তেমনি জায়গাটাও বেশ ভয়াবহ। মেথিসের মুখে এই কথা শুনে গ্র্যান্ডপা লম্বা একটা দম নিয়ে বলতে শুরু করল, আমি বুঝতে পেরেছি জায়গাটা কোথায়। জায়গাটা যেমন ভয়ানক তেমনি তোমার জন্য বেশ সহজ। তাছাড়া তুমি একজন রক্তখেকো ভ্যাম্পায়ার। তোমাকে যেতে হবে আকাশের এক গ্রহে, তাও এক ঘূর্ণনের মতো ঝড়ে। গ্র্যান্ডপার কথা শুনে মীরা ঢোক গিলে মেথিসের দিকে তাকাল। মেথিস মীরার হাতে নিজের হাত রেখে বলল, প্রিন্সেস, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব ওই অচেনা জায়গায়, কিন্তু তোমাকে একা প্রবেশ করতে হবে সেই জায়গায়। মেথিসের কথা শুনে মীরা এক নজর তাকিয়ে মেথিসকে বেশ ভালো করে দেখতে লাগল। মেথিসকে মীরার আজ খুব আপন মনে হচ্ছে। মীরার মনে মেথিসের জন্য এক অদ্ভুত টান অনুভব করছে। মীরা মনে মনে ভাবছে, রুদ্র ভাইকে মীরা ভালো না বাসলে মেথিসকে আজ ভালোবাসতে পারত। হয়তো মীরা আরও ভালো থাকতে পারত। কিন্তু মীরার পক্ষে এখন তা সম্ভব হচ্ছে না। মীরা জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গ্র্যান্ডপা রুম থেকে চলে গেলে মেথিস মীরার চোখে চোখ রেখে বলল, প্রিন্সেস, পারবে তো মুনস্টোন ফিরিয়ে আনতে? এতে তোমার মমো ড্যাডের আত্মার শান্তিও জড়িত আছে। এই কথা শুনে মীরা যেন চমকে উঠল। মীরা বেশ আশ্চর্য হয়ে মেথিসকে জিজ্ঞেস করল, মমো ড্যাড মানে? মেথিস মুখটা অন্ধকার করে বলল, হ্যাঁ, তোমার মমো ড্যাড কেউ নেকড়েরা বিশাল এক কফিনে বন্দি করে রেখেছে। তাদের রুহু এখনো চটপট করছে আর প্রতিনিয়ত তোমাকে স্মরণ করছে কখন তুমি তাদের মুক্ত করবে। মীরা নিজেকে আর সামলাতে না পেরে মেথিসকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। মেথিস মীরার চুলে হাত বুলাতে বুলাতে বলল, প্রিন্সেস, কেঁদো না, আমি তো আছি। তাকিয়ে দেখো কতটা কষ্টে আছি এক বুক ভালোবাসা নিয়ে। তুমি যদি না বুঝো তাহলে আর কে বুঝবে? হঠাৎ মীরার মনে পড়ল কাউকে জড়িয়ে ধরে রেখেছে। তাই মীরা নিজেকে সংযত করে তাড়াতাড়ি মেথিসের বুক থেকে উঠে চোখের জল মুছে স্বাভাবিকভাবে বলল, আমি পারবো মুনস্টোন নিয়ে আসতে। আর আমাকে যে পারতেই হবে, তা না হলে এতগুলো মানুষের কি হবে? আমার মমো ড্যাড লিজ কেও রক্ষা করতে হবে। তাছাড়া ভ্যাম্পায়ার রাজ্য কেও আমি নিজ দায়িত্বে রক্ষা করব। মেথিস মীরার কথা শুনে মীরার দিকে এক চাহনিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মীরার হাত ধরে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চলবে।